হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ভিক্টর এডুকেশন। আমি তোমাদের সোমনাথ স্যার। তোমরা আমাকে অনেকেই বলেছিলে যে স্যার আপনি অর্থনীতির উপরে ডিটেলস ক্লাস দিন। তো দেখো, তোমাদের জন্য আজকে অর্থনীতির উপরে ডিটেলস ক্লাস নিয়ে চলে এসেছি, যেখানে আমরা জিডিপি, এনএনপি, এনডিপি, জিএনপি প্রত্যেকটা টার্ম ভালো করে শিখবো এবং কনভার্সন, অর্থাৎ জিডিপি থেকে জিএনপি যেতে গেলে কি করতে হয়, এনডিপি থেকে এনএনপি যেতে গেলে কি করতে হয়, ভারতের ন্যাশনাল ইনকাম বলতে আমরা কাকে বুঝি, হ্যাঁ, প্রত্যেকটা বিষয় আমি খুব সুন্দর করে তোমাদের বোঝাবো। এবং এটা বুঝে নেওয়ার পর তোমাদের নেক্সট ক্লাসে আমি এখান থেকে যত এমসিকিউ রেলের পরীক্ষায় এসছে সমস্ত কিছু করাবো। অর্থাৎ আজকের ক্লাসটা তোমাদের হবে থিওরি ক্লাস, নেক্সট ক্লাস তোমাদের হবে এমসিকিউ ক্লাস। এই দুটো ক্লাস করে নিলে তোমাদের এই সংক্রান্ত যে প্রবলেমগুলো সেগুলো কিন্তু সলিউশন হয়ে যাবে। তাই প্রত্যেক ক্লাসটিকে মন দিয়ে দেখো এবং দেখার পর অবশ্যই আমায় কমেন্ট করে জানাবে যে আজকের ক্লাসটি কেমন লাগলো। আর যদি ভালো লেগে থাকে তাহলে ডেফিনেটলি একটা কমেন্ট করে জানাবে, ক্লাসটিকে লাইক করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। যদি তুমি রেলের অ্যাসপিরেন্ট হও তবেই তুমি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং অবশ্যই ক্লাসগুলোতে শেয়ার করবে। থ্যাংক ইউ প্রত্যেককে, এবং ক্লাসটি মন দিয়ে দেখো এবং দেখা শেষে অবশ্যই জানিও। আর যারা ভিক্টর এডুকেশনের পেইড ব্যাচ নিতে চাও তারা অবশ্যই ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে আমাদের অ্যাপটি ডাউনলোড করে নিয়ে পেইড ব্যাচ সম্পর্কে ধারণা নিতে পারো। থ্যাংক ইউ প্রত্যেককে। চলো শুরু করা যাক আজকের ক্লাস। হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ভিক্টর এডুকেশন। আমি তোমাদের সোমনাথ স্যার। আচ্ছা, তোমাদের ইকোনমিক্স এর ফার্স্ট ক্লাস আমি শুরু করছি। অনেকের ডিমান্ড ছিল স্যার ইকোনমিক্সে কিন্তু তোমাদের রেলওয়েতে প্রশ্ন কিন্তু খুব একটা সহজ আসে না বাবা। আমি আবার বলছি, মানে যারা বিশেষ করে এনটিপিসি দেবে তাদের জন্য বলছি, বাকি এক্সাম যারা দেবে তাদের শুধু সায়েন্সটা পড়লেই হয়ে যায়। ইকোনমিক্সে কিন্তু এনটিপিসি তে কিন্তু তোমাদের ইকোনমিক্সটা যথেষ্ট গুরুত্বপূর্ণ, মানে যথেষ্ট ভালোভাবে আসবে। এবং যারা অন্যান্য পরীক্ষা দেবে লাইক ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের অন্যান্য পরীক্ষা, তাদেরও কিন্তু ইকোনমিক্সটা একটু পড়তে হবে। বিশেষ করে যারা তোমার হচ্ছে ক্লার্কশিপ বা মিসলেনিয়াস এই ধরনের পরীক্ষা দেবে। আর একটা কথা বলি, যারা পুলিশ ফুলিশ এই সমস্ত পরীক্ষা দেয় তাদের জন্য ইকোনমিক্স লাগে না। এবার এটা আমি কেন বলছি, তার কারণ অনেকেই রয়েছে যারা অন্যান্য এক্সামও দাও, তাই এটা বলে দিচ্ছি। তার মানে এই নয় যে এটা রেলের জন্য বলছি না, বিভিন্ন এক্সাম সবাই দেয়, তার জন্য পুরোটা বিষয়টা বলে দাও। আচ্ছা, এই একটা নোট, যে নোটটা তোমাদের ন্যাশনাল ইনকামের উপর দেওয়া রয়েছে, কিন্তু এই নোটটা দেখলে কিছু বুঝতে পারবে না। কেন? কারণ ন্যাশনাল ইনকামটা যে পুরোপুরি বোঝানোর জিনিস। চলো তাহলে আমরা পুরো বিষয়টাকে বোঝাই। এই নোটটা পাবে, কিভাবে পড়বে, কিভাবে বুঝবে, তার জন্য আজকে আমরা বোঝাবো। তো তাহলে আমাদের আজকের টপিক কি? আমাদের আজকের টপিক হচ্ছে ভাই ন্যাশনাল ইনকাম। আমাদের আজকের টপিক হচ্ছে ন্যাশনাল ইনকাম, অর্থাৎ ভারতের জাতীয় আয়, বা আমরা কি বলতে পারি, ভারতের জাতীয় আয়। তো এই ভারতের জাতীয় আয় জানার আগে আমরা যে জিনিসটা জানবো সেটা কি না, সেটা হচ্ছে, আচ্ছা, ইকোনমিক্স এর ফার্স্ট ক্লাস আমি শুরু করছি ভারতের জাতীয় আয় দিয়ে। বেসিক ইকোনমিক্সটা একটু বলে দিই তোমাদের, তারপর জাতীয় আয়টা শুরু করে দেবো। তো বেসিক যে ইকোনমিক্স এই কনসেপ্টটা কিভাবে এলো, ইকোনমিক্স কনসেপ্টটা আমরা কিভাবে নিয়ে এলাম বা কিভাবে এলো সেটাকে বোঝো। না স্যার, ইকোনমিক্স এর কনসেপ্টটা এলো এইভাবে, কনসেপ্টটা এলো যে আমাদের চাহিদা কি, আমাদের চাহিদা লিমিটেড না আনলিমিটেড? আমাদের চাহিদা হচ্ছে লিমিটেড, তাই কি? আমাদের চাহিদা হচ্ছে আনলিমিটেড। কিন্তু আমাদের প্রকৃতিতে যে রিসোর্স রয়েছে বা যে সম্পদ রয়েছে, সেই সম্পদটা কি? সম্পদটা কিন্তু হচ্ছে লিমিটেড। তাহলে আমাদের চাহিদা আনলিমিটেড কিন্তু আমাদের সম্পদ লিমিটেড। এই দুজনের মধ্যে যে সাবজেক্ট বা যে টপিকটা ব্যালেন্স করবে দ্যাট ইজ হচ্ছে ইকোনমিক্স। সেটাই হচ্ছে কিন্তু ইকোনমিক্স। আর আমাদের সিলেবাসে যেটা রয়েছে সেটার নাম হচ্ছে ইন্ডিয়ান ইকোনমি। আমি আবার বলছি, ইন্ডিয়ান ইকোনমি। এই ইন্ডিয়ান ইকোনমিকে আমরা দুটো ভাগে ভাগ করবো, একটা হচ্ছে ম্যাক্রো আর একটা হচ্ছে মাইক্রো। অত কিছু জানতে হবে না তোমাদের, শুধু জেনে নাও ম্যাক্রো এবং মাইক্রো দুটো ভাগে ভাগ করা হয়। অর্থাৎ ম্যাক্রো মানে কি, যেগুলো বড়, যেমন ভারতের জাতীয় ম্যাক্রো ইকোনমিক্স এর মধ্যে পড়ছে। মাইক্রো মানে কি, ছোট ছোট ইকোনমিক্যাল যে প্রবলেম গুলো, সেগুলো হচ্ছে মাইক্রো ইকোনমিক্স। ঠিক আছে, এইবার যেটা জানবো, তাহলে এর নাম হচ্ছে ইকোনমিক্স। এবং ফাদার অফ ইকোনমিক্স কাকে বলা হয়? অ্যাডাম স্মিথকে বলা হয়। অ্যাডাম স্মিথকে কি বলা হয়? ফাদার অফ ইকোনমিক্স। আচ্ছা, আমাদের ইন্ডিয়ান ইকোনমিতে কি কি পড়তে হয় সেটা একটু বলে দিই। আমাদের ইন্ডিয়ান ইকোনমিতে বা ভারতের যে অর্থনীতি রয়েছে সেখানে কি কি পড়তে হবে বা কি কি পরীক্ষায় আসে, সেটা রেল হোক বা অন্যান্য পরীক্ষায়, ম্যাক্সিমাম রেলেরটাই আমি ফোকাস করে চলছি, কারণ রেলে কিন্তু বিশেষ করে এনটিপিসিটায়, কারণ এখানে কিন্তু তোমাদের ইকোনমিক্সটা বেশি আসবে। তো প্রথমে আমরা পড়বো হচ্ছে ভারতের জাতীয় আয়। কি পড়বো?
ভারতের জাতীয় আয়। তারপরে কি পড়বো স্যার? তারপরে পড়বো পরিকল্পনা, অর্থাৎ প্ল্যানিং, ন্যাশনাল প্ল্যানিং বা পরিকল্পনা। তারপরে কি করব? ইন্ডিয়ান ট্যাক্স স্ট্রাকচার পড়বো, ইন্ডিয়ান ট্যাক্স স্ট্রাকচার, যার মধ্যে জিএসটি, ভ্যাট ইত্যাদি প্রভৃতি যা কিছু রয়েছে, কাস্টম ডিউটি, সমস্ত কিছু এর মধ্যে, ডাইরেক্ট ট্যাক্স, ইনডাইরেক্ট ট্যাক্স সব কিছু আসবে। নেক্সট আমরা পড়বো ব্যাংকিং, অর্থাৎ ব্যাংকিং এর যে বিষয়গুলো, ব্যাংকিং অ্যান্ড ইটস হিস্ট্রি, ব্যাংকিং অ্যান্ড ইটস হিস্ট্রি অ্যান্ড আরবিআই, ব্যাংকিং অ্যান্ড আরবিআই যত সমস্ত কিছু রয়েছে সেগুলো আমরা পড়বো। তারপর আমরা কি পড়বো? তারপর আমরা পড়বো আনএমপ্লয়মেন্ট, আনএমপ্লয়মেন্ট যেটা আমাদের সব থেকে জরুরি। অ্যান্ড কি পড়বো? অ্যান্ড হচ্ছে পোভার্টি, তাহলে পোভার্টি অ্যান্ড আনএমপ্লয়মেন্ট পড়বো। ঠিক আছে, এই কয়েকটা যে করে নিতে পড়বে, আর আমি বলবো কিচ্ছু করার দরকার নেই। ইন্ডাস্ট্রি, এগ্রিকালচার, আমি ইন্ডাস্ট্রিয়াল এগ্রিকালচারটা এর মধ্যে ঢুকিয়ে দেবো, ঠিক আছে, এক্সট্রা করে করাবো না। তাহলে 1 2 3 4 5 এটা তোমাদের দুটো ক্লাস নেব, এটা তোমাদের দুটো ক্লাস নেব, এটা তো এটা একটা আর এটা একটা নেব, আর এইটা তোমাদের একটা ক্লাসেই হয়ে যাবে আজকে ভারতের জাতীয় আয়। এই টোটালটা তোমরা যেটা করে নেবে, যদি করে নাও, ভারতের জাতীয় আয়, পরিকল্পনা, ট্যাক্স স্ট্রাকচার, ব্যাংকিং সিস্টেম, আনএমপ্লয়মেন্ট এন্ড প্রভার্টি, এর বাইরে কিন্তু কোন রকম কোনো প্রশ্ন আসবে না, সে তুমি যেই পরীক্ষা দাও না কেন। হ্যাঁ, আর একটা চ্যাপ্টার আমি বাকি থেকে গেলাম, ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে ইনফ্লেশন, ইনফ্লেশন, এই কয়েকটা চ্যাপ্টার, এই কয়েকটা চ্যাপ্টার যদি তুমি করে যাও, আর তোমার কিচ্ছু দরকার পড়বে না, একদম এখান থেকে কিন্তু তোমার প্রশ্নগুলো ধরে 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 আসবে। এগ্রিকালচার ইন্ডাস্ট্রি আমি ওখানে করে দেবো, আর কিচ্ছু পড়তে হবে না। অনেক রকম দেখবে, ইরিগেশন, হ্যানা ত্যানা, ওইগুলো তোমাদের কিচ্ছু, ব্যালেন্স অফ পেমেন্ট, ওইগুলো তোমাদের কিচ্ছু পরীক্ষায় আসবে না। ঠিক আছে, যদি পরীক্ষায় আসে অত মাথা ঘামানোর দরকারও নেই, এগুলোই পড়বে। তো আজকে যেটা শুরু করবো, দ্যাট ইজ হচ্ছে ভারতের জাতীয় আয়। তো ভারতের জাতীয় আয় জানার আগে আমাদের কয়েকটা জিনিস জানতে হয়, যেটা আমরা বারবার খবরে বা নিউজ চ্যানেলে শুনে থাকি, দ্যাট ইজ, তার নাম হচ্ছে কি? তার নাম হচ্ছে ভাই সাহেব জিডিপি। এই জিডিপি হ্যাঁ ক্যা চीज ভাই, বড়ি দুঃখ দেতা হ্যাঁ জিডিপি। শোনো, আমি আমাদের যে ভারতবর্ষ, ভারতবর্ষের যে ইকোনমিক স্ট্রাকচার, সেটাকে এরকম ভাবে ভাগ করলাম। মনে করো একটা ভারতের ম্যাপ আছে, আমি আমি আঁকি খুব বাজে, যাই হোক তোমরা একটু কনসিডার করে নিও। এটা মনে করো ভারতের ম্যাপ, আর ভারত বাদে বাকি যে অংশটা, সেটা মনে করো এইটা, মানে এটা হচ্ছে টোটাল বিদেশ বা ফরেন, আর এটা হচ্ছে আমাদের দেশ বা ইন্ডিয়া। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ইন্ডিয়া। ক্লিয়ার? এইবার দেখ, তাহলে আমাদের দেশে মনে করো অনেক ফরেন কোম্পানি বা অনেক ফরেনের লোকরাও রয়েছে, যারা কি করছে, যারা এখানটা ইনকাম করতে এসছে বিদেশ থেকে, মনে করো ভারতে এসছে। মনে করো স্যামসাং কোম্পানি, স্যামসাং কোম্পানি কোথাকার কোম্পানি? কোরিয়ান কোম্পানি। এখানে স্যামসাং কোম্পানি আমি এস দিচ্ছি। এখানে রয়েছে আরো চাইনিজ কোম্পানি, ওপো রয়েছে। এখানে রয়েছে মনে করো আরো বাইরের কোম্পানিগুলোর নাম বলো, মনে করো গুগল রয়েছে, রয়েছে। এরা কি করছে? এরা প্রত্যেকে এসে কি করছে না, ভারতে ব্যবসা করছে। দেখো ভালো করে বুঝবে, ভারতে ব্যবসা করতে এসছে, পুরো ছবিটা সুন্দর করে বুঝবে, ভারতে ব্যবসা করতে এসছে। ঠিক আছে, আর কিছু লোকজনও, এটা হচ্ছে লোক মানে মানুষজন আর কি, এখানে এসছে। আবার ইন্ডিয়াতে, ইন্ডিয়ার নিজস্ব লোকজনও রয়েছে যারা ইনকাম করছে ইন্ডিয়াতে, ইন্ডিয়ার নিজস্ব লোকজনও রয়েছে ইন্ডিয়াতে ইনকাম করছে। ঠিক আছে, নিজস্ব লোকজনও রয়েছে ইন্ডিয়াতে ইনকাম করছে। তাহলে ইন্ডিয়ার যে টোটাল প্রোডাক্ট, এটার ফুল ফর্ম কি? এটার ফুল ফর্ম হচ্ছে, ফুল ফর্ম কি? ফুল ফর্ম হচ্ছে গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। অর্থাৎ কথাটা অর্থ কি না, ডোমেস্টিক, ডোমেস্টিক মানে কি? যেগুলো সকল ঘরেলু উৎপাদন, অর্থাৎ আমাদের ঘরে যে উৎপাদনটা আছে, ঘর মানে কি? এই যে ইন্ডিয়ান বাউন্ডারিটা এঁকে দিয়েছি, এই বাউন্ডারির মধ্যে যে কটা ইনকাম হচ্ছে, দ্যাট ইজ, তাকে আমরা বলছি জিডিপি। যে ডোমেস্টিক কথাটা বলা রয়েছে, তার মানে কি ব্যাপারটা দাঁড়ালো, সেটা ইন্ডিয়া কি তিন ধরনের জিনিস আমরা দেখছি। আবার কিছু, হ্যাঁ, কিছু ইন্ডিয়ান কোম্পানিও রয়েছে যারা এখানে বিজনেস করছে, ইন্ডিয়ান কোম্পানিও কিছু রয়েছে, সরি। তার মানে আমরা দেখতে পাচ্ছি ভারতে যে উৎপাদন হচ্ছে, সেখানে কারা কারা রয়েছে না, সেখানে ইন্ডিয়ান পিপুল রয়েছে, সেখানে ফরেন পিপুল রয়েছে, সেখানে ফরেন কোম্পানিও রয়েছে, আবার সেখানে ইন্ডিয়ান কোম্পানিও রয়েছে। ঠিক আছে, এতজন মিলে কি হচ্ছে না, ইন্ডিয়াতে, ইন্ডিয়ার বাউন্ডারির মধ্যে যত জিনিস উৎপন্ন হচ্ছে, তাকে আমরা কি বলবো? তাকে আমরা জিডিপি বলবো। অর্থাৎ ইন্ডিয়ার বাউন্ডারির মধ্যে যত জিনিস বা প্রোডাক্ট, সেই প্রোডাক্টটা উৎপন্ন হচ্ছে, সেই সমস্ত প্রোডাক্টের যে সাম, টোটাল যত প্রোডাক্ট উৎপন্ন হচ্ছে একটা সারা বছরে, মনে করো আমি যদি বলি 2024-এর জিডিপি, তার মানে 2024-এ ভারতবর্ষের ল্যান্ড বাউন্ডারির মধ্যে
যত বিদেশি কোম্পানি হোক, দেশীয় কোম্পানি হোক, দেশের মানুষ হোক, বিদেশের মানুষ হোক, যে যত যত প্রোডাকশন হয়েছে, টোটাল প্রোডাকশনকে আমরা কি বলছি? গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, গ্রস বলা হচ্ছে, গ্রস। তোমরা যারা স্যালারি পাও বিভিন্ন জায়গায় কোম্পানিতে কাজ করো, তাদের একটা স্যালারি হয় না? একটা হচ্ছে গ্রস স্যালারি, একটা হচ্ছে নেট স্যালারি। এবার সেই কনসেপ্ট আমরা আসি। তাহলে বোঝা গেল গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট মানে কি না, গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট মানে কি ইন্ডিয়ার বাউন্ডারির মধ্যে যা কিছু উৎপন্ন হচ্ছে তাকে আমরা গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট বলছি। আশা করি এই জায়গাটা তোমাদের একদম ক্লিয়ার হয়ে গেছে এবং কারুর কোনো সমস্যা হয়নি। যার যা সমস্যা হবে সে আমাকে অবশ্যই হোয়াটসঅ্যাপ করে জানাবে। আশা করি আজকের পর থেকে তোমাদের ইকোনমিক্সের জাতীয় আয় নিয়ে কোনো সমস্যা থাকবে না, বাকিগুলো থাকবে না। ঠিক আছে, এইবার আমরা তিনটে জিনিস জানবো। তারপর বাকিগুলো আবার তোমাদের বলতে শুরু করবো, জিডিপির বাকি অংশগুলো। ঠিক আছে, দেখো আমাদের যে দেশে তিনটে সেক্টর আছে, সেক্টরটা বলে দিই তারপর আবার শুরু করি। তিনটে সেক্টরস রয়েছে। সেক্টর কি কি সেক্টর না, একটা হচ্ছে প্রাইমারি সেক্টর, একটা হচ্ছে সেকেন্ডারি সেক্টর, আর একটা হচ্ছে টার্সিয়ারি সেক্টর। ইংলিশে লিখছি বলে কিছু মনে করো না, কারণ ইকোনমিক্সটা আমি বেশিরভাগই ইংলিশে করাবো তোমাদের, কারণ বাংলায় লিখলে কিছু বুঝতে পারবে না। এটা হচ্ছে প্রাথমিক, ঠিক আছে। সেকেন্ডারিটা কি বলি? গৌণ। এটা হচ্ছে তৃতীয়। এই টার্সিয়ারিটা কি বলতে পারি আমরা? সার্ভিস সেক্টর বলতে পারি, সার্ভিস সেক্টর। এটা হচ্ছে প্রোডাকশন সেক্টর, বা যেখানে যেটা কি বলে যে মানে, বা এটাকে আমরা বলতে পারি এগ্রিকালচার সেক্টর, আর এটাকে বলতে পারি ইন্ডাস্ট্রি সেক্টর। তার মানে আমরা এই যে সেক্টর গুলো বললাম, এই প্রত্যেকটা সেক্টরে কি হয় সেটা বলবো। প্রাইমারি সেক্টর মানে কি? সেখানে প্রাইমারি যে কার্যকলাপ, যেমন কি কি আসবে এগুলো পরীক্ষায় প্রশ্ন করে তোমাদের। এগ্রিকালচার, এগ্রিকালচার মানে কি? এগ্রিকালচার মানে চাষবাস, এটা হচ্ছে প্রাইমারি সেক্টরের মধ্যে পড়ছে। আমি যদি বলি ফরেস্ট্রি, অর্থাৎ বন্য মানে বনের গাছপালা ইত্যাদি বিষয়ক যে বিষয়টা, সেটা হচ্ছে প্রাইমারি সেক্টরের মধ্যে আছে। ফিশিং, মাছ ধরা, মাছটাও তো একটা ধরনের উৎপাদন, তার মানে এটাও তোমাদের হচ্ছে প্রাইমারি সেক্টরের মধ্যে আসছে। আমি যদি বলি অ্যানিমেল প্রতিপালন, অ্যানিমেল সেটাও তো একটা উৎপাদনের মধ্যেই আসছে, সেটাও কিন্তু অ্যানিমেল হাজবেন্ড্রি, অ্যানিমেল হাজবেন্ড্রিটাও তোমাদের কিন্তু প্রাইমারি সেক্টরের মধ্যে আসছে। এইবারে আমি যদি বলি সেকেন্ডারি সেক্টর, যত ইন্ডাস্ট্রির যে কার্যকলাপ আছে, যেমন কি মাইনিং, মাইনিং করতে দেখো যন্ত্রপাতি লাগছে ইত্যাদি প্রভৃতি, সেগুলো যন্ত্রপাতি দিয়ে নিচ থেকে তুলতে হচ্ছে, তার মানে এটা ইন্ডাস্ট্রি ব্যাপার, মাইনিং। ম্যানুফ্যাকচারিং, তুমি মনে করো এই যে প্রাইমারি সেক্টরটা হলো, দেখো তিনটে জিনিস কিরকম সুন্দর হচ্ছে। মনে করো ধান কাটা হলো, তাহলে সেটা কি হলো? প্রাইমারি সেক্টর। সেই ধান কাটাটাকে তুমি কি করবে? কাটা ধান থেকে চাল উৎপন্ন করতে হবে তোমাকে, চাল উৎপন্ন করার জন্য সেটা চাল কলে নিয়ে যেতে হবে, দ্যাট ইজ চাল উৎপন্ন হওয়াটা সেকেন্ডারি হয়ে গেল। এবার চাল উৎপন্ন হয়ে গেলে বাজারে বিক্রি করার জন্য তোমার রিটেল দোকান খুলতে হবে। সেই দোকানে কি করবে? তুমি চালগুলোকে ট্যাগ করে করে রেখে দেবে, মানুষ আসবে, সেখান থেকে তুমি তাদের চাল বিক্রি করবে। দ্যাট ইজ, সেটা হয়ে গেল তোমার সার্ভিস সেক্টর, মানে তুমি মানুষকে সার্ভিস দিচ্ছ, তো সেই চালগুলোকে তোমার দোকানের মাধ্যমে কি করছে? বিক্রি করছে। ঠিক আছে, অর্থাৎ প্রাইমারি থেকে টার্সিয়ারি এরকম ভাবে একটা কিন্তু ফ্লো আমরা দেখতে পাই। এর সঙ্গে জিডিপির কি সম্পর্ক বুঝতে পারবে, আপাতত এটা বুঝে নাও। ঠিক আছে, তাহলে এটা বুঝতে পারলে ম্যানুফ্যাকচারিং বলো, মাইনিং বলো, ইলেকট্রিসিটি, ইলেকট্রিসিটি, তারপরে তোমাদের গ্যাস, গ্যাস কানেকশন, প্রত্যেকটা কিন্তু এগুলো কিন্তু কনস্ট্রাকশন, কনস্ট্রাকশনও কিন্তু তোমাদের সেকেন্ডারি সেক্টরের মধ্যে পড়ছে। প্রত্যেকটা জিনিস ইম্পর্টেন্ট, এগুলো মনে রাখবে। টার্সিয়ারির মধ্যে কে কে পড়ছে? তুমি অনলাইন, মনে করো আমি যে তোমাদের পড়াচ্ছি ফিনান্সিয়াল সার্ভিস, আমি যে তোমাদের অনলাইন এডুকেশন দিচ্ছি, অনলাইন এডুকেশন, এগুলো হচ্ছে একটা সার্ভিস সেক্টর। তোমাকে একটা সার্ভিস দিচ্ছি, যার বদলে তুমি আমাকে পে করছো এবং আমার একটা ইনকাম হচ্ছে। ঠিক আছে, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন মনে করো যারা হচ্ছে গভর্নমেন্ট এমপ্লয়ি রয়েছে, তারা কি করছে? তারাও কিন্তু সার্ভিস সেক্টরের সঙ্গে জড়িত। তুমি আজকে এনটিপিসি ক্লিয়ার করে ক্লার্ক হবে, টিটি হবে, তাহলে তুমি কি করবে? মানুষকে সার্ভিস দেবে, অর্থাৎ তুমিও কিন্তু পক্ষান্তরে সার্ভিস সেক্টরের মধ্যেই কিন্তু জড়িত, সার্ভিস সেক্টরের সঙ্গেই কিন্তু তুমিও জড়িত রয়েছো বা জড়িত থাকবে। বোঝা গেল? তো দিস ইজ, এইটা হচ্ছে কিন্তু তিন প্রকারের সেক্টর, একটা হচ্ছে প্রাইমারি সেক্টর, একটা সেকেন্ডারি সেক্টর, এবং একটা হচ্ছে টার্সিয়ারি সেক্টর। ক্লিয়ার? আচ্ছা, জিডিপি বলছিলাম, জিডিপি মানে কি বলছিলাম? যে ভারতের যে বাউন্ডারির মধ্যে যে ইনকাম হয়ে গেল। এইবার আমরা জিডিপির দুটো ভাগ আছে, জিডিপির দুটো ভাগ আছে, ঠিক আছে।
একটা হচ্ছে কি না, একটা হচ্ছে, আচ্ছা আর একটা জিনিস বলে দিই যে ভারতের জাতীয় আয়ে কার অবদান সব থেকে বেশি, অর্থাৎ কোথা থেকে সব থেকে বেশি ইনকাম হয়, দ্যাট ইজ টার্সিয়ারি সেক্টর থেকে, এটাও মনে রেখে দাও, ঠিক আছে। আচ্ছা এই জিডিপি ক প্রকার, জিডিপি দেখো জিডিপি দু প্রকার, বুঝবে ভালো করে। একটা হচ্ছে রিয়েল জিডিপি, এগুলো আমি প্রত্যেকটাই তোমাদের ইংলিশে লিখছি, তোমরাও ইংলিশেই পড়বে এটা। আর একটা হচ্ছে নমিনাল জিডিপি, একটা হচ্ছে রিয়েল জিডিপি, একটা হচ্ছে নমিনাল জিডিপি। কি বিষয় বোঝো, ভালো করে বোঝো জিনিসটা, এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি, বুঝবে। মনে করো 2011-12 সালে, 2011-12 ফিনান্সিয়াল ইয়ারে আমাদের ভারতের, আচ্ছা জিডিপি ব্যাপারটা আমরা কিভাবে ক্যালকুলেট করি না, মার্কেট প্রাইস ইনটু প্রোডাকশন, মার্কেট প্রাইস, মার্কেট প্রাইস ইনটু হচ্ছে প্রোডাকশন, ঠিক আছে। মানেটা কি স্যার, মানেটা মনে করো তোমার একটা মনে করো সাবান উৎপন্ন হয়েছে, প্রত্যেকটা সাবানের মূল্য 5 টাকা পার পিস, তুমি 10টা সাবান সারা বছর উৎপন্ন করে, তার মানে তোমার জিডিপি কত হবে, 50 টাকা তোমার জিডিপি হবে। অর্থাৎ প্রত্যেকটার জিনিসের যে মার্কেট প্রাইস, সেই মার্কেট প্রাইস আমি আবার বলছি, মার্কেট প্রাইসের সঙ্গে তুমি তার প্রোডাকশন, সেই প্রোডাকশনটাকে তুমি যদি গুণ করো, মার্কেট প্রাইসের সঙ্গে যদি তুমি প্রোডাকশন গুণ করো, তখন তুমি পেয়ে যাবে কিন্তু তোমার টোটাল জিডিপিটা পাবে, ঠিক আছে। এবার মনে করো 2011-12 সালে মনে করো একটা ভারতে যত কোম্পানি আছে তার দ্বারা মনে করো 100টা প্রোডাক্ট উৎপন্ন হয়েছে, আমি ধরে নিচ্ছি একই ধরনের প্রোডাক্ট। এবার প্রত্যেকটা প্রোডাক্টের মূল্য যদি 10 টাকা হয় 2011-12 সালে, তার টোটাল জিডিপি কত ছিল, না টোটাল জিডিপি ছিল 2011-12 সালে 100 ইন্টু 10, দ্যাট ইজ আমার হয়ে যাবে 1000 টাকা, অর্থাৎ 1000 টাকা আমার কি গেল, জিডিপি গেল। এবার মনে করো এটা 2024 সাল, তাহলে 2023-24 ফিনান্সিয়াল ইয়ারে আমার ওই পার্টিকুলার কোম্পানিটা কটা প্রোডাক্ট উৎপন্ন করেছে, না মনে করো 80টা প্রোডাক্ট উৎপন্ন করেছে। কিন্তু 2011 সালে যদি পার্টিকুলার একটা প্রোডাক্টের দাম থাকে 10 টাকা, নিশ্চয়ই 2023-24 সালে সেই প্রোডাক্টের দাম 10 টাকা থাকবে না, সেই প্রোডাক্টের দাম কি হবে, বেড়ে যাবে। তাহলে বেড়ে কত হলো, আমি মনে করলাম যে 10 টাকা ছিল, এখানে 20 টাকা বেড়ে গেল, ডবল হয়ে গেল। তাহলে টোটাল আমার এখানে কত হচ্ছে, টোটাল দেখো এখানে আমার জিডিপি কত হচ্ছে, জিডিপি হচ্ছে 8×2 1600 টাকা জিডিপি হচ্ছে। তাহলে এবার বলো যে আদৌ কি আমাদের প্রোডাকশন বেড়েছে, প্রোডাকশন বেড়েছে নাকি প্রোডাকশন কমেছে। কিন্তু দেখো জিডিপি কিন্তু বেড়ে গেছে, এখানে জিডিপি কত ছিল 1000 টাকা, এখানে জিডিপি কত হয়েছে 1600 টাকা, জিডিপি বেড়ে গেছে বাট অ্যাকচুয়াল প্রোডাকশন কিন্তু বাড়েনি। তার মানে কি বুঝছি আমরা, যে আমরা যদি জিডিপি ক্যালকুলেট করতে চাই, তো সেক্ষেত্রে আমাদের যে ইনফ্লেশনটা হচ্ছে, সেই ইনফ্লেশনটাকে আমাদের মেজার করতে হবে, না হলে আমরা কিন্তু রিয়েল জিডিপি পাবো না। কি বললাম, রিয়েল জিডিপি কিন্তু আমরা পাবো না, ঠিক আছে। তাহলে বিষয়টা কি দাঁড়াচ্ছে, না বিষয়টা দাঁড়াচ্ছে যে এই জন্য আমাদের কি হয় না, ইনফ্লেশন মেজার করে আমাদের সব সময় কিন্তু জিডিপি ক্যালকুলেট করতে হয়। বোঝা গেছে, বোঝা যাচ্ছে তোমাদের। তাহলে এখানে আমরা কি করে পাবো, দেখো নমিনাল জিডিপি, তাহলে কি বলবো না, নমিনাল জিডিপি হচ্ছে অ্যাকচুয়ালি কারেন্ট প্রাইসের উপর ভিত্তি করে হয়, কারেন্ট প্রাইস, এটা আমি তোমাদের দেখালাম, এই যে কারেন্ট প্রাইস। কিন্তু স্যার আমি যদি এই জিডিপিটাকে এরকম ভাবে ক্যালকুলেট করতাম, কিরকম ভাবে, না আমি যদি বলে দিতাম যে আমার যদি প্রাইসটাকে আমি ফিক্স রেখে দিতাম যে এই প্রাইসেই জিডিপি ক্যালকুলেট হবে, একটা নির্দিষ্ট বছরকে আমি ধরে নিতাম যে এই বছরের বেসিসে আমি জিডিপি ক্যালকুলেট করব, যেটাকে আমি কি ধরে নেবো, যেটাকে আমি বেস ইয়ার বলবো। বেস ইয়ার মানে কি, যে বছরটাকে ধরে আমি জিডিপি ক্যালকুলেট করবো তাকে আমি বেস ইয়ার বলবো, এবং তার রেসপেক্টে যদি আমি জিডিপি ক্যালকুলেট করি, তাহলে 10 টাকার রেসপেক্টে জিডিপি ক্যালকুলেট করলে কত হবে, না 10 টাকার রেসপেক্টে জিডিপি ক্যালকুলেট করলে হবে দেখো 800 টাকা। তার মানে অ্যাকচুয়াল দেখো, যখন আমি রিয়েল জিডিপি বের করছি, এটাকে বলা হয় রিয়েল জিডিপি, অর্থাৎ বেস প্রাইসের হিসাবে যখন তুমি জিডিপি বের করছো, তখন তাকে আমরা বলবো রিয়েল জিডিপি। সেই বেস প্রাইস, বেস ইয়ারটা কত, না 2011-12 সাল। তাহলে 2011-12 সালে মনে করো পার্টিকুলার একটা প্রোডাক্টের দাম যদি 10 টাকা করে হয়, তাহলে বর্তমানে ওই প্রোডাক্টটা যে পরিমাণ উৎপন্ন হচ্ছে সেই 10 টাকাকেই আমি ধরে নেব, আমি বর্তমানে যে মূল্য বৃদ্ধি ঘটেছে সেই মূল্য বৃদ্ধিকে ঘটাবো না, তাহলে সেটাই হচ্ছে কিন্তু রিয়েল জিডিপি। অর্থাৎ বেস ইয়ারের রেসপেক্টে যখন জিডিপি ক্যালকুলেট করা হয় সেটাকে আমরা রিয়েল জিডিপি বলি। আর নমিনাল জিডিপি হচ্ছে কারেন্ট প্রাইস, অর্থাৎ এই যে 80 টাকা মানে 20 টাকা ধরে যে তুমি জিডিপিটা ক্যালকুলেট করেছো, মনে করো 2023-24 যে প্রোডাক্টটার দাম 20 টাকা হয়ে গেছে, যেটা এখানে ছিল 2011-12 সালে
যেটা হচ্ছে 10 টাকা ছিল, আমি 20 টাকা ধরে যদি করি কারেন্ট প্রাইসের উপর ভিত্তি করে, যে প্রাইসটা বর্তমান চলছে কারেন্ট মার্কেট প্রাইস, সেটা হচ্ছে সেটা হচ্ছে নমিনাল জিডিপি। আর বেস ইয়ারের রেসপেক্টে যেটা করবো, বেস ইয়ারের রেসপেক্টে 2011-12 সালে যেটা ছিল সেটা হচ্ছে রিয়েল জিডিপি। তার মানে এটাই তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসবে যে জিডিপিটা কি না, জিডিপিটা হচ্ছে তোমাদের মনে রাখবে নমিনাল জিডিপিটা হচ্ছে কারেন্ট প্রাইসের উপর ভিত্তি করে, জিডিপিটা হচ্ছে তোমার ইন্ডিয়ার বাউন্ডারির মধ্যে, আমি এক্সাম্পল দিয়ে তোমাদের বুঝিয়ে দিলাম, জিডিপিটা হচ্ছে ইন্ডিয়ার বাউন্ডারির মধ্যে যে প্রকার মানে যত রকমের ইয়ে উৎপন্ন হচ্ছে, যত রকমের জিনিস উৎপন্ন হচ্ছে তাকে আমরা জিডিপি বলছি। রিয়েল জিডিপি হচ্ছে বেস ইয়ারের উপর ভিত্তি করে হয়। কেন স্যার? কারণ তুমি দেখো মার্কেট প্রাইসের সঙ্গে যদি ইনটু প্রোডাকশন করো, দেখো আমার এখানে প্রোডাক্ট কম উৎপন্ন হয়ে গেছে বাট জিডিপি তাও দেখাচ্ছে বেশি। কেন? কারণ এখানে ইনফ্লেশন হয়ে গেছে। ইনফ্লেশনটা তো মেজার করছি না, আমি এখানে মেজার করছি যে অ্যাকচুয়াল ইন্ডিয়াতে প্রোডাক্টটা উৎপন্ন হওয়ার পরিমাণটা বাড়ছে কিনা, সেটা আমাকে দেখতে হবে। ক্লিয়ার? এইবার আমরা নেক্সট কনসেপ্টে চলে আসবো কি, নেক্সট কনসেপ্টে চলে আসবো যে এনডিপি। এনডিপি কি হবে দেখো, মার্কেট প্রাইস ফ্যাক্টর কস্ট এখনো আসেনি, সেটাও বলবো তোমাদের। এনডিপি কি দেখো, আমাদের যখন জিডিপি মনে করো একটা জিনিস উৎপন্ন হলো, এবার উৎপন্ন হয়ে রয়ে গেছে, সেটা তার উপর তো কিছু খরচাপাতি করতে হচ্ছে না, সেটা সেটা মনে করো উৎপন্ন হয়ে গেছে কিন্তু বিক্রি হচ্ছে না, উৎপন্ন হয়ে গেছে কিন্তু বিক্রি হচ্ছে না, তাহলে কি হবে? তাহলে যতক্ষণ না একটা জিনিস বিক্রি হচ্ছে ততক্ষণ তো তুমি তাকে জিডিপি বলে ক্যালকুলেট করতে পারবে না। ভালো করে বোঝো, মানে ততক্ষণ পর্যন্ত ন্যাশনাল ইনকামের মধ্যে আনতে পারবে না। মনে করো একটা কোম্পানিতে প্রচুর পরিমাণ টাটা পাঞ্চ উৎপন্ন হয়েছে, টাটা পাঞ্চ উৎপন্ন হয়ে গেছে, এবার তুমি তাকে জিডিপিতে ক্যালকুলেট করে নিলে, স্যার 100টা টাটা পাঞ্চ উৎপন্ন হয়েছে, প্রত্যেকটা দাম ধরে নাও 10 লাখ টাকা করে, তাহলে আমি 10 লাখ টাকা করে ধরে নিই, মনে করো 10 কোটি টাকা এখানটা হয়ে গেল। কিন্তু এই টাটা পাঞ্চ গুলো 100টার মধ্যে দেখা যাচ্ছে যে 10টা মাত্র বিক্রি হয়ে গেছে, বাকি কিন্তু 90টা পড়ে আছে, এবং 90টা কিছু নষ্ট হচ্ছে, এবং তারপর জিডিপির পর ওখানে আবার কিছু এক্সট্রা কস্ট খরচা করতে হবে ওকে বিক্রি করতে গেলে, অথবা ওকে ডিসকাউন্ট দিতে হচ্ছে। মানে কি ঘটছে? ও ডেপ্রিসিয়েশন ঘটছে। অর্থাৎ জিডিপি থেকে আমি যদি ডেপ্রিসিয়েশন বা যেটা ক্ষতি হয়ে যাচ্ছে সেটা যদি বাদ দিয়ে দিই, অর্থাৎ যেটা অবচয় ঘটছে বাংলায় যদি বলে, সেটা যদি মাইনাস করে দিই, তাহলে আমি কি পাবো? তাহলে আমি এনডিপি পাবো। ওই যে একটু আগে বলছিলাম তোমার স্যালারিতে একটা গ্রস পে থাকে, একটা গ্রস পে থাকে, গ্রস পের মধ্যে কি হয়, মনে করো তুমি এইচআরএ পেয়েছো, তোমার পে ব্যান্ড যেটা সেটা পেয়েছো, মনে করো সেটা তোমার হচ্ছে 20,000 টাকা, মনে করো তুমি এইচআরএ পেয়েছো, মনে করো এইচআরএ পেয়েছো তুমি 10,000 টাকা, সরি 2,000 টাকা, মনে করো ডিএ পেয়েছো তুমি 1,000 টাকা, ঠিক আছে, যদিও এটা এটা মানে ইয়ে হিসাব করছি, নর্মাল হিসাব করছি। আবার তুমি মনে করো টিএ পেয়ে গেছো 500 টাকা, এইরকম নিয়ে তোমার টোটাল স্যালারিটা দাঁড়াচ্ছে কত? মনে করো 20 2 22 একে 23,500 টাকা। কিন্তু তোমার এই টাকাটাই কি ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে না, তোমার ডিডাকশন হবে। কি কি ডিডাকশন হবে? মনে করো তোমার ডিডাকশন হলো তোমার হচ্ছে এই যে তোমার একটা হেলথের ডিডাকশন হলো, হেলথের ডিডাকশন মনে করো 1,000 টাকা হলো, তোমার একটা ইনকাম ট্যাক্সের ডিডাকশন হলো মনে করো 500 টাকা, তোমার একটা প্রফেশনাল ট্যাক্সের ডিডাকশন হলো মনে করো 100 টাকা, তোমার একটা ডিডাকশন হয়ে গেল মনে করো তোমার একটা যে ইয়েগুলো থাকে ইএসআই বা অন্যান্য কিছু যে প্রভিডেন্ট ফান্ড গুলো থাকে সেগুলো ডিডাকশন হয়, টোটাল এখানে তোমার ডিডাকশন হয়ে গেল মনে করো 3,500 টাকা ডিডাকশন হয়ে গেল। তাহলে তোমার নেট যে টাকাটা তোমার ব্যাংকে ঢুকছে দ্যাট ইজ তোমার ঢুকছে 20,000 টাকা। ক্লিয়ার হয়েছে? তো এভাবেই আমরা যদি বলি যে আমার জিডিপি তো উৎপন্ন হয়ে গেছে, মানে আমি স্যালারি তো বেশি পেয়ে গেছি গ্রস, কিন্তু আমার সেটা তো অ্যাকাউন্টে ঢুকবে না, অর্থাৎ সেটা তো আমার ন্যাশনাল ইনকাম হিসেবে মেজার হবে না। মেজার কখন হবে? মেজার হবে তখনই যখন সেটা বিক্রি হবে, নাহলে তুমি টাকাটা আসবে কোথা থেকে? তোমার প্রোডাকশন হয়ে গেল অথচ বিক্রি হলো না, এটা কিন্তু রিয়েল গ্রোথ হচ্ছে না। রিয়েল গ্রোথ কখন হবে? যদি তোমার বিক্রিটাও ঠিক মতো হয়। তাহলে এটাকে আমি কি বলছি? নেট ডোমেস্টিক ডোমেস্টিক প্রোডাক্ট, নেট ডোমেস্টিক প্রোডাক্ট। বোঝা গেল? তাহলে জিডিপি থেকে যদি আমরা অবচয় বাদ দিই তখন আমরা নেট ডোমেস্টিক প্রোডাক্ট পাবো। ঠিক আছে? আচ্ছা, এবার আর একটা জিনিস তোমাদের বলি, আর একটা জিনিস তোমাদের বলি, সেটা হচ্ছে একটা হচ্ছে ফ্যাক্টর কস্ট, একটা হচ্ছে ফ্যাক্টর কস্ট, আর একটা হচ্ছে মার্কেট প্রাইস, একটা হচ্ছে মার্কেট প্রাইস, অর্থাৎ একটা হচ্ছে এমপি আর একটা হচ্ছে এফসি। ফ্যাক্টর কস্ট মানে কি? মনে করো একটা কোম্পানিতে বিস্কুট উৎপন্ন হচ্ছে, তাহলে আমরা যে বিস্কুটটা যেটা আমরা যে টাকাটা আমরা পে করি, দেখবে লেখা থাকে কি না এমআরপি। এমআরপি মানে ম্যাক্সিমাম রিটেল প্রাইস, অর্থাৎ ওর মধ্যে ট্যাক্স ইনক্লুড করা রয়েছে। কখনো দেখবে না যে এমআরপির উপর আবার ট্যাক্স দিচ্ছে, কখনো এটা দেখবে না।
এমআরপির উপর কখনো ট্যাক্স বসে না। এমআরপি মানেই হচ্ছে ম্যাক্সিমাম রিটেল প্রাইস। এবার হতে পারে কোনো একটা পার্টিকুলার, তুমি মলে গেছো, মলে দেখা যাবে যে ওই পার্টিকুলার জিনিসটার উপর ইয়ে দিয়েছে, ঠিক আছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে কি, ব্যাপারটা হচ্ছে যে ওর সার্ভিসের উপর ট্যাক্স বসছে, কিন্তু অ্যাকচুয়াল এমআরপির উপর কখনো ট্যাক্স বসে না। ফ্যাক্টর কস্ট মানে কি, একটা পার্টিকুলার প্রোডাক্ট উৎপন্ন হওয়ার জন্য, মনে করো একটা বিস্কুট প্যাকেট উৎপন্ন হবে, তাহলে তার জন্য মজুরি রয়েছে, তার জন্য তার মার্কেটিং কস্ট রয়েছে, তার জন্য যত কস্ট একটা কোম্পানি বের করে, অ্যাডভার্টাইজমেন্ট কস্ট করে, তার প্রোডাকশন কস্ট, তার যত কস্ট, ঘর ভাড়া ইত্যাদি নিয়ে একটা প্রোডাক্ট উৎপন্ন হওয়ার জন্য যে পরিমাণ কস্ট লাগছে, ট্যাক্স দেওয়ার আগে যে পরিমাণ কস্ট লাগছে, যে পরিমাণ উৎপাদনে একটা বস্তুর কস্ট লাগছে, সেটাকে আমরা বলছি ফ্যাক্টর কস্ট। তাহলে ফ্যাক্টর কস্টটাকে, মানে ফ্যাক্টর কস্ট একটা তো বস্তু পেলাম, এবার ওটা যখন মার্কেটে আসবে আমরা কি পরিমাণ টাকা দিয়ে ওটা কিনবো, না ওর ওপর কি পড়বে, আমি এটা পরের স্লাইডে যাচ্ছি, ওর ওপর কি পড়বে, যে ফ্যাক্টর কস্ট একটা মনে করো পেয়ে গেলাম, ফ্যাক্টর কস্ট কত পেলাম, না ফ্যাক্টর কস্ট মনে পড়ো একটা বিস্কুট প্যাকেট আমার তৈরি করলাম, একটা বিস্কুট প্যাকেট তৈরি করতে আমার টোটাল কস্ট পড়লো আমার সব প্রফিট। দেখো ভালো করে বোঝো, কোম্পানির প্রফিট, যে কোম্পানি ওটা বানাচ্ছে তার প্রফিটটাও কিন্তু ফ্যাক্টর কস্টে ইনক্লুড রয়েছে। মনে করো তার বানাতে খরচ গেছে 5 টাকা, সে 2 টাকা প্রফিট করেছে, টোটাল ফ্যাক্টর কস্টে 7 টাকা। এইবার কি করবে গভর্নমেন্ট, ওর উপর একটা ট্যাক্স বসাবে, মনে করো 10 টাকা ধরে নিচ্ছি, টোটাল 5 যুক্ত 5 টাকা সে প্রফিট করেছে 10 টাকা। গভর্নমেন্ট কি করবে, ওর ওপর একটা ইনডাইরেক্ট ট্যাক্স বসাবে। ইনডাইরেক্ট ট্যাক্স, ডাইরেক্ট ট্যাক্স আর ইনডাইরেক্ট ট্যাক্স বসাবো। ইনডাইরেক্ট ট্যাক্স মানে কি, যে উৎপন্ন করছে সে ট্যাক্স, মানে আমার ট্যাক্স আমি যদি দিই তখন সেটাকে ডাইরেক্ট ট্যাক্স বলে, মনে করো ইনকাম ট্যাক্স, এটা ডাইরেক্ট ট্যাক্স। কিন্তু এখানে কি বসবে, ইনডাইরেক্ট ট্যাক্স। কেন, কারণ উৎপন্ন করছে তো মানে যে হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল, মানে ইন্ডাস্ট্রি যে করেছে সে উৎপন্ন করছে, এন্টারপ্রেনার, কিন্তু তোমার ট্যাক্সটা দিচ্ছে কিন্তু কাস্টমার। এবার এর ওপর একটা ট্যাক্স বসবে। ট্যাক্স কত বসলো, মনে করো 10 টাকার ওপর 10% ট্যাক্স বসলো। 10% মানে 1 টাকা। তাহলে তোমার এখানে কত টাকা বিক্রি করবে, তুমি যখন পে করবে কত টাকা পে করবে, 11 টাকা পে করবে। 1 টাকা কে নেবে এখান থেকে, 1 টাকা নিয়ে নেবে গভর্নমেন্ট, আর 10 টাকা চলে যাবে কোম্পানির পাশে। অর্থাৎ এই যে তোমার যে বিষয়টা, এটা কি দাঁড়ালো, যখনই তুমি ফ্যাক্টর কস্টের সাথে ডাইরেক্ট, ইনডাইরেক্ট ট্যাক্স, ডাইরেক্ট না ইনডাইরেক্ট ট্যাক্স তুমি ইনক্লুড করবে, তখনই সেটা কি হয়ে যাবে, তখন সেটা মার্কেট প্রাইস হয়ে যাবে। ভালো করে বোঝো, ফ্যাক্টর কস্টের সঙ্গে ইনডাইরেক্ট ট্যাক্স যোগ করলে কি হবে, সেটা মার্কেট প্রাইস হবে। বা আমি এটাকে উল্টো করেও বলতে পারি, কি উল্টো করে বলতে পারি স্যার, না মার্কেট প্রাইস থেকে তুমি যদি ইনডাইরেক্ট ট্যাক্স মাইনাস করে দাও, তখন তুমি কি পাবে, ফ্যাক্টর কস্ট পেয়ে যাবে। ঠিক আছে, এবার একটা বিষয় মনে করো, সেটা কি, মনে করো গ্যাস সিলিন্ডার, আগে যেগুলো আসতো ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢোকার আগে, মনে করো গ্যাসের প্রোডাকশনে কত টাকা খরচা হয়েছে, 500 টাকা, সরকারের উপর ট্যাক্স বসেছে 100 টাকা, তাহলে তার মার্কেট প্রাইস কত হওয়ার কথা, 600 টাকা, কিন্তু আমরা গ্যাসটা কেনার সময় পে করছি কত, 400 টাকা। কেন স্যার, ধরো 400 টাকা না, আমি এটা বলে দিই 550 টাকা। কেন না, কারণ এখানে 50 টাকা কি করেছে, গভর্নমেন্ট সাবসিডি দিয়েছে, অর্থাৎ গভর্নমেন্ট তোমার হয়ে 50 টাকা পে করে দিচ্ছে। ব্যাপারটা তাহলে কি দাঁড়ালো, তাহলে সাবসিডিটা কি করব, না ফ্যাক্টর কস্ট থেকে সাবসিডিটা আবার মাইনাস করব। তাহলে বিষয়টা কি দাঁড়ালো, স্যার ফ্যাক্টর কস্টকে আমি এফসি লিখছি, প্লাস ইনডাইরেক্ট ট্যাক্স মাইনাস সাবসিডি, যদি সাবসিডি দেয় তখন সেটা হচ্ছে মার্কেট প্রাইস। বোঝা গেল? আমি আবার বলছি, দেখো এটা একবার বুঝে নাও, ভুল হবে না। তাহলে কি দাঁড়ালো, না ফ্যাক্টর কস্টের সঙ্গে আমি ইনডাইরেক্ট ট্যাক্স যোগ করব, এবং সাবসিডি যদি গভর্নমেন্ট দেয় সেই সাবসিডি মাইনাস করব, তাহলেই আমি কি পাবো, মার্কেট প্রাইস পাবো। অথবা মার্কেট প্রাইস থেকে ইনডাইরেক্ট ট্যাক্স মাইনাস করব প্লাস সাবসিডি করব, তবেই আমি কি পাবো, ফ্যাক্টর কস্ট পাবো। এই দুটো জিনিস মাথার মধ্যে ঢুকে নাও, কেউ বোঝাবে না তোমাকে, খুব সুন্দর করে তুমি বুঝে নাও। ক্লিয়ার হয়ে গেল? এই জিনিসটা ক্লিয়ার হলো? এইবার তাহলে আমি যদি বলি যে জিডিপি এর ফ্যাক্টর কস্ট, অর্থাৎ ফ্যাক্টর কস্টের হিসাবে জিডিপি বানানো হয়েছে, অর্থাৎ যে পরিমাণ দ্রব্যগুলো উৎপাদন হয়েছে তার যে ফ্যাক্টর কস্ট, ইনডাইরেক্ট ট্যাক্স জোড়ার আগে, সেটা জিডিপি এর ফ্যাক্টর কস্ট। তাহলে জিডিপি এর ফ্যাক্টর কস্ট থেকে আমাকে যদি জিডিপি এট মার্কেট প্রাইস বের করতে বলে, তাহলে এখানে আমি কি দেব, এই ধরনের প্রশ্ন তোমাদের আসবে। তাহলে জিডিপি এর ফ্যাক্টর কস্ট থেকে যদি আমাকে জিডিপি এর মার্কেট প্রাইস বের করতে বলে, দেখো এখানেও জিডিপি রয়েছে, এখানেও জিডিপি রয়েছে, ফ্যাক্টর কস্ট থেকে মার্কেট প্রাইস, তার মানে এইগুলো হয়ে যাবে তোমার উত্তর। অর্থাৎ কি করব, আমি ইনডাইরেক্ট ট্যাক্স এর সঙ্গে অ্যাড করব, মাইনাস সাবসিডিজ করলে আমার জিডিপি এর মার্কেট প্রাইস পেয়ে যাবে। ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? এবার যদি আমাকে দেয় যে জিডিপি
অ্যাট ফ্যাক্টর কস্ট থেকে আমাকে বের করতে হবে জিএনপি অ্যাট ফ্যাক্টর কস্ট। তাহলে কি হবে দেখো, ফ্যাক্টর কস্ট একই আছে, সরি জিএনপি না, জিএনপি তোমাদের এখনো শেখায়নি, জিএনপিটা শেখাচ্ছি। এটা ধরে নাও তোমার হচ্ছে এনডিপি, যেটা তোমাদের বললাম। এনডিপি মানে কি, নেট। নেট মানে আমরা তাহলে কি বাদ দেবো, যে স্যার ডেপ্রিসিয়েশন বাদ দেবো। দেখো জিডিপি এর ফ্যাক্টর কাজ, এনডিপি এর ফ্যাক্টর কাজ, তার মানে কি বাদ দেবো, ডেপ্রিসিয়েশন বা অবচয় যেটা হচ্ছে সেটাকে মাইনাস করবো। জিডিপি থেকে অবচয় বা ডেপ্রিসিয়েশন যেটা হবে সেটা যদি মাইনাস করে দিই, দেন আমি কি পাবো, এনডিপি পাবো। আবার এখানটা যদি আমি আবার থার্ড কনভার্সন করি, এখানে যদি আমি থার্ড কনভার্সন করি কিরকম না স্যার, এটাকেই যদি আপনি করে দিই, এটাকেই যদি আমি একটু এরকম করে দিই, এটাকে যদি আমি এরকম করে দিই যে জিডিপি অ্যাট ফ্যাক্টর কস্ট থেকে এনডিপি অ্যাট মার্কেট প্রাইস, তখন কি হবে না, তখন হবে জিডিপি অ্যাট ফ্যাক্টর কস্ট থেকে মার্কেট প্রাইসের জন্য। যখনই ফ্যাক্টর কস্ট থেকে মার্কেট প্রাইস, তখন আমি কি করব, প্লাস ইনডাইরেক্ট ট্যাক্স মাইনাস সাবসিডিজ মাইনাস ডেপ্রিসিয়েশন। কেন না, কারণ প্রথমে মনে রাখবে জিডিপি থেকে এনডিপি মাইনাস ডেপ্রিসিয়েশন, এফসি থেকে এমপি ইনডাইরেক্ট ট্যাক্স মাইনাস সাবসিডিজ, তোমার উত্তর চলে এলো এনডিপি অ্যাট মার্কেট প্রাইস। বোঝা গেছে, ক্লিয়ার হয়েছে প্রত্যেকের কাছে? এই জিডিপি জিএনপি এগুলো তোমাদের কাছে কিন্তু ক্লিয়ার হয় না, ঠিক আছে। নেক্সট আমরা চলে আসছি কি জানবো, নেক্সট আমরা জানবো যে জিএনপি, ঠিক আছে। কি জানবো, জিএনপি, গ্রস ন্যাশনাল প্রোডাক্ট। আমরা এতক্ষণ কি পড়লাম, জিডিপি জানলাম, গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। দেখো আবার ইন্ডিয়ার ম্যাপ আমাকে আঁকতে হবে, আবার ইন্ডিয়ার ম্যাপ আমাকে আঁকতে হবে, এবং গ্লোবাল, এটা হচ্ছে গ্লোবাল মানে এক্সেপ্ট ইন্ডিয়া। তাহলে দেখো ভালো করে বোঝো না, আমি যদি বলি যে ন্যাশনাল ইনকাম, আমি যদি বলি যে ন্যাশনাল ইনকাম যদি বলি, তাহলে কি হবে, মানে গ্রস ন্যাশনাল প্রোডাক্ট। মনে করো এখানে যে স্যামসাং এর যে কোম্পানিটা এখানটা উৎপন্ন প্রোডাক্ট উৎপন্ন করলো, এখান থেকে যে টাকাগুলো সংগ্রহ করলো, সে কোথায় টাকাটা ট্রান্সফার করবে, তার দেশে, তার যে হেডকোয়ার্টার যেটা তার দেশে রয়েছে সেখানে সে ট্রান্সফার করবে। দেখো যখন কোম্পানিগুলো থাকে তখন কি বলা থাকে, স্যামসাং ইন্ডিয়া। স্যামসাং ইন্ডিয়া কেন বলা থাকে, মানে ওটা ইন্ডিয়াতে যে যারা পরিচালনা করছে তারা, তাহলে এই টাকাগুলো তো এখানে ট্রান্সফার করে দেবে জিডিপি থেকে যে টাকাগুলো পাবে। তার মানে ওটা কি আমার ন্যাশনাল ইনকামের মধ্যে আসবে, আসবে না। আবার দেখো এখানকার যে বিদেশি ফরেনার গুলো আছে, ও ফরেনার গুলো তো ইন্ডিয়া থেকে উৎপন্ন করছে, আইটি সেক্টরের কর্মীগুলো অনেকেই আছে, তারাও যে টাকাটা আর্ন করবে সেটা কি করবে না, তার দেশে তার বাবা মার কাছে ট্রান্সফার করে দেবে। কিন্তু একটা জিনিস ভেবে দেখো, আমাদের দেশেরও তো অনেক লোক বাইরে কাজ করছে, আমাদেরও তো দেশের অনেক কোম্পানি বাইরে রয়েছে, রিলায়েন্স মনে করো বাইরে রয়েছে, টাটার কিছু কোম্পানি বাইরে রয়েছে, অন্যান্য কিছু ব্যাংক গুলো বাইরে রয়েছে, তারাও তো এখানে ট্রান্সফার করবে পেমেন্ট গুলো, তারাও তো এখানে ট্রান্সফার করবে পেমেন্ট গুলো। অর্থাৎ আমরা এটা কি করব, মনে করো আমাদের দেশ থেকে বিদেশে যে মানিটা ট্রান্সফার হচ্ছে সেটাকে আমি এক্স ধরলাম, আর বিদেশ থেকে আমাদের দেশে যে মানি ট্রান্সফার হচ্ছে সেটাকে আমি ওয়াই ধরলাম। ভালো করে বুঝবে, জিডিপিতে কিন্তু বাইরের দেশে আমাদের যে দেশের লোকগুলো যা ইনকাম করছে সেগুলোকে আমরা ধরি না, বাট জিএনপিতে আমাদের ইন্ডিয়ার বাউন্ডারি ইম্পর্টেন্ট নয়, আমাদের ইন্ডিয়ার কোম্পানি অর্থাৎ ইন্ডিয়ার সিটিজেনশিপটা ইম্পর্টেন্ট। ভালো করে বোঝো, জিডিপিতে ইন্ডিয়ান বাউন্ডারিটা ইম্পর্টেন্ট, কারণ জিডিপিতে ইন্ডিয়ান বাউন্ডারির মধ্যে যে ইনকামটা হচ্ছে সেটা আমি ধরছি, কিন্তু জিএনপিতে কি ধরছে, ইন্ডিয়ান সিটিজেনের ইনকাম। অর্থাৎ জিএনপিতে কে গুরুত্ব পাচ্ছে, ইন্ডিয়ান সিটিজেন অর ইন্ডিয়ান কোম্পানি। আর জিডিপিতে কে গুরুত্ব পাচ্ছে, ইন্ডিয়ান বাউন্ডারি, অর্থাৎ বাউন্ডারির মধ্যে হলেই সেটা আমরা জিডিপির মধ্যে ক্যালকুলেট করব। তাহলে যদি আমি এটাকে এক্স আর এটাকে মনে করো এম ধরে নিলাম, অর্থাৎ এটা এক্সপোর্ট হচ্ছে এটা ইম্পোর্ট হচ্ছে, তাহলে আমি কি বলবো, নেট ফ্যাক্টর ইনকাম ফ্রম অ্যাব্রোড, নেট ফ্যাক্টর ইনকাম ফ্রম অ্যাব্রোড। মনে করো এই এমটা এক্স এর থেকে যদি বেশি হয়, অর্থাৎ এম ইজ গ্রেটার দ্যান এক্স, অর্থাৎ ভারতে টাকার আসার পরিমাণটা বেড়ে গেছে কিন্তু যাওয়ার পরিমাণটা কম। অর্থাৎ যদি ভারতে বেশি টাকা চলে আসে কম টাকার থেকে, অর্থাৎ ভারতে মনে করো বেশি টাকা আসে যাওয়ার পর, তাহলে এম মাইনাস এক্স, তাহলে নেট ফ্যাক্টর ইনকাম কি করব আমরা, এম মাইনাস এক্স। তাহলে নেট ফ্যাক্টর ইনকাম যদি, ভালো করে বুঝবে, নেট ফ্যাক্টর ইনকাম যদি বেড়ে যায় তাহলে আমরা কি করব না, নেট ফ্যাক্টর ইনকামটা জিডিপির সঙ্গে যোগ করে দেব। তাহলে জিডিপির সঙ্গে যদি আমি এনএফআই এ যোগ করি তখন আমি কি পাবো, তখন আমি জিএনপি পাবো। কেন জিএনপি পাচ্ছি, কেন না, জিডিপির সঙ্গে আমি নেট ফ্যাক্টর ইনকাম ফ্রম অ্যাব্রোড আমি যোগ করছি, অনেক সময় মাইনাসও করতে পারি,
কেন মাইনাস করতে পারি না? মনে রাখবে যদি আমি নেট ফ্যাক্টর ইনকাম তা হচ্ছে মনে করি যে ধরো আমার এই এমটা যদি কম হয়ে যায়, অর্থাৎ দেখা যাচ্ছে যে ভারতে যারা প্রচুর ইন্ডিয়ান কোম্পানি মানে ভারতে প্রচুর ফরেন কোম্পানি রয়েছে তারা বেশি মানি নিয়ে চলে যাচ্ছে, অথচ গ্লোবাল থেকে আমাদের ইম্পোর্টটা মানে এক্সপোর্টটা কম হচ্ছে কিন্তু ইম্পোর্টটা বেশি হয়ে যাচ্ছে, তখন এনএফআইটা মাইনাস হয়ে যাবে। তাহলে জিডিপির সঙ্গে যদি তুমি এনএফ, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা প্লাসই করি, জিডিপির সঙ্গে তুমি যদি এনএফআই এ যোগ করো তাহলে কি পাবে? জিএনপি পাবে। ক্লিয়ার হয়ে গেল? ক্লিয়ার প্রত্যেকটা? এইবার তোমার কাছে প্রত্যেকটা ক্লিয়ার, এবার প্রত্যেকটা আমি করব। দেখো কাকে কে রাখছি, দেখো প্রথমে রাখলাম আমি জিডিপি কে, তারপর কাকে রাখলাম আমি এখানে রাখলাম, মনে করো এখানে জিএনপি কে রাখলাম, এখানে জিডিপি কে রাখলাম, এখানে জিএনপি কে রাখলাম, এখানে মনে করো আমি রাখলাম এনডিপি কে, এখানে মনে করো আমি রাখলাম এনএনপি কে। ঠিক আছে, আর কেউ রয়েছে? জিডিপি, এনডিপি, জিএনপি, এনএনপি সব হয়ে গেছে, আর কেউ নেই। চলো এইবারে আমি রাখলাম কি, মনে করো জিডিপি থেকে আমি যখন জিএনপি তে যাব তখন কি করব? জিডিপি থেকে যখন আমি জিএনপি তে যাব, ভালো করে বোঝো, জিডিপি থেকে যাচ্ছি কোথায়? জিএনপি, গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট থেকে গ্রস ন্যাশনাল প্রোডাক্ট, কি করব? প্লাস এনএফআই এ যোগ করব। জিএনপি থেকে যখন এনএনপি যাচ্ছি, ভালো করে বোঝো, এনএনপিটা কি ন্যাশনাল তো হয়ে গেছে, আবার নেট, তার মানে জিএনপি থেকে আবার ডেপ্রিসিয়েশন বাদ দিয়ে দেবো, অর্থাৎ অবচয় বাদ দিয়ে দেবো, তাহলে আমি কি পেয়ে যাবো? এনএনপি পেয়ে যাবো, নেট ন্যাশনাল প্রোডাক্ট। এই নেট ন্যাশনাল প্রোডাক্টটাই কি আমার কি হয়ে যাবে? না ন্যাশনাল ইনকাম। তাহলে ন্যাশনাল ইনকাম বলতে আমরা কি বুঝি? না জিএনপি থেকে ডেপ্রিসিয়েশন বাদ দেবো। দেখো জিএনপি তো পেলাম, আবার তারও তো কিছু উল্টো পাল্টা হবে, তারও তো কিছু খরচাপাতি হবে, তার উপর ডেপ্রিসিয়েশন হবে, সেখান থেকে আমরা যখন এনএনপিটা পাবো, জিএনপি থেকে যখন ডেপ্রিসিয়েশন বার করে দেবো, বাদ দিয়ে দেবো, তখন আমরা এনএনপি পেয়ে যাবো। অর্থাৎ মনে রাখবে যেখানেই তোমরা গ্রস থেকে নেট দেখতে পাবে সেখানে গ্রস থেকে ডেপ্রিসিয়েশন বা অবচয়টা কি করবে? মাইনাস করবে। যেখানে গ্রস থেকে নেট দেখতে পাবে সেখানে কিন্তু কি করবে? ডেপ্রিসিয়েশনটা মাইনাস করবে। আচ্ছা এনডিপি থেকে যখন আমরা এনএনপি যাব তখন কি বাদ দেবো? দেখো এনডিপি থেকে এনএনপি যাচ্ছি, ভালো করে বোঝো, এনডিপি থেকে এনএনপি যাচ্ছি, তাহলে কি পাবো? না আমরা কি করব স্যার, এখানেও আমরা এনডিপি থেকে এনএনপি যাচ্ছি, এখানেও আমরা কি করব? এনএফআই এ যোগ করব। কেন না এখানে দেখো নেট ডোমেস্টিক প্রোডাক্ট, নেট ডোমেস্টিক প্রোডাক্ট থেকে নেট ন্যাশনাল প্রোডাক্ট, সেই তো ডোমেস্টিক থেকে ন্যাশনালে যাচ্ছে, তার মানে ডোমেস্টিক থেকে যখনই আমরা ডোমেস্টিক থেকে ন্যাশনালে যাব তখন আমরা কি করব? প্লাস এনএফআই এ যোগ করব। ভালো করে বোঝো, এগুলো নাহলে পরে বুঝতে পারবে না। এবার যখন জিডিপি থেকে আমরা এনডিপি তে যাব কি করব? আবার সেই একই রকম, দেখো জি থেকে যখনই এন হচ্ছে, এই জি থেকে এন, আবার এখানেও জি থেকে এন হচ্ছে, তখন আমি কি করব? এখানটা জিডিপি থেকে যখন এনডিপি তে যাব কি করব? না অবশ্যই মাইনাস ডেপ্রিসিয়েশন করব। আবার এই জিডিপি থেকে যখন ডাইরেক্ট আমরা এনএনপি তে আসবো তখন কি করব স্যার? তখন যেটা করব দ্যাট ইজ এই জিডিপি, দেখো জিডিপি এনএনপি করতে হচ্ছে, এনএনপি করতে হবে, মানে জিডিপি থেকে জিএনপি করতে গেলে কি করতে হয়? জিডিপি থেকে জিএনপি করতে গেলে কি করতে হয়? প্লাস এনএফআইএ করতে হয়, আবার মাইনাস ডেপ্রিসিয়েশনও করতে হবে। কেন? দুটো এন চলে এসছে তো, একটা জি থেকে এন যাচ্ছে, জি থেকে এন গেলে কি হয় দেখো, খুব সহজেই শিখিয়ে দিচ্ছি তোমাদের। জি থেকে এন গেলে কি করতে হয়? ডেপ্রিসিয়েশন। জি থেকে এন, আবার ডি থেকে এন মানে ডোমেস্টিক থেকে ন্যাশনাল করতে গেলে কি হয়? এনএফআইএ যোগ করতে হয়। ঠিক আছে, আবার মনে করো আমি জিএনপি থেকে এনডিপি তে যাব, জিএনপি থেকে এনডিপি তে যাব, জিএনপি থেকে এনডিপি তে যাব, তখন কি করব স্যার? আমি কোথা থেকে কোথায় যাচ্ছি? না গ্রস ন্যাশনাল প্রোডাক্ট থেকে এনডিপি তে যাচ্ছি। দেখো জি থেকে এনে যাচ্ছি, তার মানে কি করবো? মাইনাস ডেপ্রিসিয়েশন। কিন্তু এখানে উল্টো যাচ্ছি, দেখো এন থেকে ডি তে যাচ্ছি, ডি থেকে এনে গেলে কি করি? প্লাস এনএফআইএ করি, তাহলে এখানটা কি করবো? মাইনাস এনএফআইএ। অর্থাৎ এটা যখন উল্টো আসবো, ন্যাশনাল থেকে যখন ডোমেস্টিক আসবো তখন মাইনাস এনএফআইএ করবো না? বোঝা গেছে পুরো বিষয়টা? আশা করি বোঝা গেছে। এইবার তোমাদের দেখাই, যদি ফ্যাক্টর কস্ট থেকে এখানে যদি ফ্যাক্টর কস্ট গুলো অ্যাড করে দিতাম, মনে করো এখানটা আমি যদি এরকম করে দিতাম যে জিডিপি অ্যাট ফ্যাক্টর কস্ট থেকে তুমি ডাইরেক্ট চলে আসো এনএনপি অ্যাট ফ্যাক্টর কস্ট, যেটাকে আমরা কি বলছি? যেটাকে আমরা ন্যাশনাল ইনকাম বলছি। তাহলে তুমি কি করবে? আচ্ছা ফ্যাক্টর কস্ট, এটাকে মার্কেট প্রাইস করে দাও, আরো কঠিন করে দাও। তাহলে কি কি যোগ করবো আমি এখানে? প্রত্যেকটা একটা একটা করে যোগ করো। কি করে যোগ করবে দেখো, তাহলে প্রথমে দেখো জি থেকে এন হয়েছে, মানে গ্রস থেকে ন্যাশনাল হয়ে, সরি গ্রস থেকে নেট হয়েছে, গ্রস থেকে নেট হয়েছে। গ্রস থেকে যদি নেট হয় তাহলে আমরা কি দেবো?
না মাইনাস ডেপ্রিসিয়েশন করে দেবো প্রথমটাতে। আচ্ছা, এফসি থেকে মার্কেট প্রাইস হচ্ছে, তাহলে কি করি, এফসি থেকে মার্কেট প্রাইস মানে প্লাস ইনডাইরেক্ট ট্যাক্স মাইনাস সাবসিডিজ করি। আচ্ছা, ডোমেস্টিক থেকে ন্যাশনাল হয়েছে, তার মানে কি করব, প্লাস এনএফআইএ। তোমার উত্তর রেডি। মাইনাস ডেপ্রিসিয়েশন প্লাস ইনডাইরেক্ট ট্যাক্স মাইনাস সাবসিডিজ প্লাস এনএফআইএ করলে জিডিপি এর ফ্যাক্টর কস্ট থেকে তুমি পেয়ে যাবে এনএনপেড মার্কেট প্রাইস, যেটাকে আমরা অ্যাকচুয়াল ন্যাশনাল ইনকাম বলছি। তো তোমাদের কিছু কিছু হোমওয়ার্ক আমি দিই, এই হোমওয়ার্ক গুলো তোমরা আমাকে করে পাঠাবে, ঠিক আছে? তোমাদের কিছু কিছু আমি হোমওয়ার্ক দেব, এই হোমওয়ার্ক গুলো আমাকে করে পাঠাবে, তাহলে আমি বুঝতে পারবো যে তোমরা বুঝেছো ট্রান্সফরমেশন গুলো। আচ্ছা, প্রথম ট্রান্সফরমেশন এরকম, জিডিপি অ্যাট মার্কেট প্রাইস থেকে জিএনপি অ্যাট মার্কেট প্রাইস। নেক্সট, জিএনপি অ্যাট ফ্যাক্টর কস্ট থেকে জিএনপি অ্যাট মার্কেট প্রাইস। 3 নম্বর, জিডিপি অ্যাট মার্কেট প্রাইস থেকে এনএনপি অ্যাট মার্কেট প্রাইস। এমসি লিখে দিয়েছে, এমপি হবে। 4 নম্বর, জিডিপি অ্যাট ফ্যাক্টর কস্ট থেকে এনডিপি অ্যাট মার্কেট প্রাইস। 5 নম্বর, এনডিপি অ্যাট মার্কেট প্রাইস থেকে জিএনপি অ্যাট ফ্যাক্টর কস্ট। 6 নম্বর, এনএনপি অ্যাট মার্কেট প্রাইস থেকে জিএনপি অ্যাট ফ্যাক্টর কস্ট। এই কয়েকটা তোমরা হোমওয়ার্ক করো, ঠিক আছে? নেক্সট দিন আবার আমি এই ক্লাসটাই নেব, সেখানে অন্যান্য মেথড গুলোও বলবো, অন্যান্য কিছু বলবো, সমস্ত কিছু বোঝাবো। আশা করি তোমাদের প্রত্যেকের এই জিনিসটা বোঝা গেছে। যার যেখানটা অসুবিধা হবে ভিডিওটিকে বারবার দেখো, অনেক কিছু আমি কিন্তু বলেছি, একদম সুন্দরভাবে তোমরা কিন্তু বুঝতে পারবে। ঠিক আছে, সবাই খুব ভালো থেকো, থ্যাঙ্কস।